আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুবাইর আহমেদ, ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের আইসিটি লেকচারার হিসেবে আছি। তো অনেকদিন পর সবার সাথে দেখা, আশা করি সবাই ভালো আছি। তো আমিও ভালো আছি। তো আমরা এবার চ্যাপ্টার 5 শুরু করব। তো একটা জিনিস খেয়াল করি যে চ্যাপ্টার 5 শুরু করার আগে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে গিয়ে খেয়াল করি যে আমরা এই অধ্যায়টা কিন্তু বইয়ের সবার শেষে শুরু করেছি। তো সবার শেষে শুরু করার কারণে খেয়াল করে দেখো যে আমরা যখন ক্লাস 1 এ শুধুমাত্র অঙ্ক 1 2 3 4 এগুলোই কিন্তু শিখছি, আমরা কিন্তু যোগ বিয়োগ শিখি নাই। আর এখানের যে চ্যাপ্টার 5টা যে আমরা শুরু করব, চ্যাপ্টার 5টা হচ্ছে কি আমাদের বইয়ের যতগুলো অধ্যায় আছে সবগুলোর ভিতরে একটু ক্রিটিক্যাল। এই জন্য আমরা এটা সবার লাস্টে শুরু করতেছি। তো এখানে আমরা অনেকগুলো ওয়ার্ডই আছে যে বুঝবো না, আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করব। কিন্তু দেখা যাবে যে কিছু ওয়ার্ড আছে যেটার প্র্যাকটিক্যাল আমরা পরে পাবো, যেটা এখন আমরা পাচ্ছি না। তো সেই থিওরিটিক্যাল পার্টগুলোতেই আমরা সবকিছু ক্লিয়ারলি বুঝবো না, কিন্তু যখন কিনা আমরা প্রোগ্রামিং এর দিকে যাব বা আমাদের মেইন যে প্র্যাকটিক্যাল যে সেগুলোর দিকে যখন যাব, তখন আস্তে আস্তে আমাদের ধারণাগুলো ক্লিয়ার হতে থাকবে। তো যতটুকু সম্ভব থিওরিটিক্যালি প্রথমে, থিওরিটিক্যাল যেহেতু বইয়ের ভিতরে আছে, তো আমরা থিওরিটিক্যাল পার্টগুলো প্রথমে আমরা শেষ করব। তো সেই সময় আমরা ধরে নিব যে আমরা 1 2 3 4 এগুলো শিখতেছি। তো আমরা পরে যোগ বিয়োগ গুণ ভাগের যে বড় রকমের যে অপারেশনগুলো আছে সেগুলো আস্তে আস্তে শিখবো। এই ধারণা করে আমরা আগাবো, তাহলে আর হতাশ হবো না আশা করি, আর সবাই সঠিকভাবে বুঝতে পারবো, চেষ্টা করবো। আচ্ছা, তো দেখো চ্যাপ্টার 5 এর আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি প্রোগ্রামিং ভাষা। তো আসো আমরা শুরু করি। তো প্রোগ্রামিং ভাষায় খেয়াল করো যে প্রোগ্রামিং ভাষায় কি প্রথমে, তো প্রোগ্রাম জিনিসটা কি আগে সেটা আমি একটু মুখে বলে নেই। তো দেখো আমরা বিভিন্ন বিএ প্রোগ্রামে যাই, ডিজে প্রোগ্রাম হয়, আরো অনেক অন্যান্য অনেক ধরনের প্রোগ্রাম থাকে আমাদের। তো সেই প্রোগ্রামটা দেখো যে শুরু করার আগে আমাদের কি হয়, আমরা আগে অনেক কিছু প্ল্যান করি। কেউ যদি যাওয়ার জন্য প্রিপারেশন নিতে চায় তাহলেও তার আগে থেকে অনেক প্ল্যান থাকে যে কিভাবে রেডি হবে, কোন ড্রেস পরে যাবে, এইসব জিনিস। আবার কেউ এটা যদি মানে অর্গানাইজ করে থাকে, তখন সে কিভাবে অর্গানাইজ করবে, কোন কোন পার্ট এখানে থাকবে, কিভাবে আত্মীয়দেরকে খাবার পরিবেশন করা হবে, কিংবা কখন নাচ গান হবে, এই সব জিনিসগুলো কিন্তু অর্গানাইজড অবস্থায় আমাদের রাখতে হবে। তো আমরা যেহেতু আইসিটি প্রোগ্রামে আমরা ক্লাসে আছি, তো এখন আইসিটির ভাষায় প্রোগ্রাম জিনিসটা কি হবে। তো আইসিটি ভাষায় প্রোগ্রামটা হচ্ছে গিয়ে কম্পিউটারকে কোনো একটা নির্দিষ্ট যদি আমরা কাজ করাতে চাই, তার জন্য ধারাবাহিকভাবে যে দিক নির্দেশনাটা দেওয়া হয়, তো সেটাই হচ্ছে গিয়ে কম্পিউটারের ভাষায় প্রোগ্রামিং। আমি আবার বলতেছি, যদি কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করানোর প্রয়োজন হয়, সেই কাজ করানোর জন্য আমি কম্পিউটারকে ধারাবাহিকভাবে যে দিক নির্দেশনা দিয়ে থাকি, সেটাই হচ্ছে গিয়ে প্রোগ্রামিং। তো বইয়ের ভাষায় খেয়াল করো যে প্রোগ্রাম জিনিসটা কি, নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কম্পিউটারকে প্রদানকৃত ধারাবাহিক ও সুনির্দিষ্ট দিক নির্দেশনার সমাহারকে আমরা কি বলতেছি, প্রোগ্রামিং। আচ্ছা, এবার দেখো আমরা আমাদের এই যে প্রোগ্রামিং ভাষা, তারপরে আছে প্রোগ্রামিং ভাষা। তো প্রোগ্রামিং ভাষা জিনিসটা কি খেয়াল করো যে আমরা আমাদের মনের ভাব প্রকাশের জন্য প্রতিনিয়ত বিভিন্ন ভাষা ইউজ করি। হ্যাঁ, আমাদের ভাষা বিভিন্ন রকমের আছে, যেমন আমি এখন বাংলায় কথা বলতেছি, আর আমেরিকানরা, ব্রিটিশরা ইংলিশে কথা বলতেছে, স্প্যানিশরা স্প্যানিশ ভাষায় কথা বলতেছে। তো যার যে ভাষা সেই ভাষায় কথা বলে। এখন আমি কম্পিউটারকে দিয়ে খেয়াল করে দেখো যে কোনো কাজ করা হয়, তো কম্পিউটারকে দিয়ে কাজ করানোর ক্ষেত্রে আমার কম্পিউটারের সাথে অবশ্যই কথা বলা লাগবে। তাহলে এখন এখানে একটা জিনিস সমস্যা আছে, সেটা হচ্ছে গিয়ে আমার কম্পিউটারের ভাষায় কথা বলা লাগবে, কারণ কম্পিউটার যাতে বুঝতে পারে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখা লাগবে। তো খেয়াল করো যে এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছে, আমি মাকে ভালোবাসি, আর এটারই আরেকটা ভাষায় আমরা বলতে পারি আই লাভ মাই মাদার, আর স্প্যানিশ ভাষায় বলতে পারি আমো আমি। তো এই যে ভাষার যে পরিবর্তন, ঠিক সেম ভাবে কম্পিউটারের সাথেও যে আমি কথা বলবো, কম্পিউটারের সাথে কথা বলার জন্য বিভিন্ন রকমের ভাষা আছে। তার মধ্যে একটা এই যে আমরা যে অ্যাড বা যোগ যে সাইনটা দেখতেছি, এই যোগটাকে আমরা আবার এই মেশিন ভাষা বা 0101 এগুলো দিয়েও চিহ্নিত করতে পারি। তো খেয়াল করো যে কম্পিউটারে নিচের এই তিনটা ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করতে পারবো কম্পিউটারকে যোগ বোঝানোর জন্য। এই যোগ বোঝানোর জন্য এই তিনটা যে কোনোটা দিলেই ইউজ হবে, ব্যবহার করা যাবে। তো আমরা তাহলে প্রোগ্রামের সংজ্ঞাটা, প্রোগ্রামিং ভাষার সংজ্ঞাটা যদি দেখি, তাহলে সেখানে খেয়াল করি যে নির্দিষ্ট কোনো কাজ সম্পাদনের জন্য কম্পিউটারকে যে বোধগম্য ভাষায় নির্দেশ প্রদান করা হয়। দেখো এখানে
একটা ওয়ার্ড বলছে যে বোধগম্য ভাষায়, তার মানে কি অবশ্যই আমি যে ভাষাটায় কথা বলবো কম্পিউটারের সেই ভাষাটা জানা থাকা লাগবে, তা না হলে কিন্তু হবে না। ঠিক আছে, বিশেষ করে যে বোধগম্য ভাষায় নির্দেশ প্রদান করা হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে। তো এখানে অনেক एग्जांपल আছে, আমরা চ্যাপ্টার 1 এ বা অন্যান্য জায়গাতেও আমরা কিন্তু এই ভাষাগুলোর নাম দেখছি, বেসিক সি, সি++, কোবল, এগুলো আমরা খেয়াল করেছি। তো আমাদের এই দুইটা সংজ্ঞা আমাদের কোশ্চেনের পরীক্ষায় কতে আসে, বেশিরভাগ সময় কতে আমরা এই কোশ্চেনটা একটু দিয়ে থাকি। এবার খেয়াল করো যে প্রোগ্রাম রচনা করার বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোগ্রামিং ভাষাকে অনেকগুলো স্তরে ভাগ করা হয়েছে। তার মধ্যে থেকে একটা হচ্ছে তিনটা স্তরে ভাগ করা হয়েছে, নিম্ন স্তর, মধ্য স্তর, উচ্চ স্তর। তো আমরা উচ্চ স্তর সম্পর্কে খুব কম পড়ব, তো আমাদের মেইনলি নিম্ন স্তর আর মধ্য স্তরের যে ভাষাগুলো আছে সেটা নিয়ে আমাদের বেশি কাজ। খেয়াল করে দেখো যে নিম্ন স্তরের দুইটা ভাষা আছে, সেটা একটা হচ্ছে কি মেশিন ভাষা আর একটা হচ্ছে কি অ্যাসেম্বলি ভাষা। তো এদের আমরা एग्जांपल আমরা দেখব। এখন খেয়াল করো ভাষার স্তরের উপর ভিত্তি করে ভাষাটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, নিম্ন স্তর, মধ্য স্তর আর উচ্চ স্তর। আর জেনারেশনের উপর ভিত্তি করে ভাষাকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায়। তো আমি ওইটাকে আলাদাভাবে ব্যাখ্যা করি নাই, দেখো মেশিন ভাষার পাশে আমি 1GL মানে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ভাষাতে 2GL লিখে রাখছি মানে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তারপর মধ্য স্তরের ভাষার যে एग्जांपलটা দেওয়া আছে সি, সেটাকে আমি লিখে রাখছি যে 3GL মানে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। আর উচ্চ স্তরের ভাষার ভিতরে আছে আমাদের হচ্ছে কি 4GL ও 5GL। এবার খেয়াল করো যে 4GL যে ভাষাটা সি++ বা এসকিউএল, এখানে দেখো আমরা এসকিউএলটা কিন্তু চ্যাপ্টার 6 এ আমরা করে এসেছি। ওইখানে দেখো আমাদের যে কোনো একটা কাজ আমরা কি করব সেটা স্পেসিফিক্যালি বললেই আমাদের কাজটা হয়ে যেত। যেমন আমরা টেবিলে কোনো মান ইনপুট দেওয়ার ক্ষেত্রে ইনসার্ট টেবিল লিখলেই আমাদের হয়ে যেত, ইনসার্ট টেবিলের পরে ভ্যালুস দিয়ে আমাদের ওই টেবিলের যে ডেটাগুলোর মান আমরা দিতে চাই সেই ডেটাগুলোর মান আমরা লিখে দিলেই হয়ে যায়। এর জন্য দেখো এখানে কাজটা খুব সহজভাবে করা হয় বিধায় 4GL বা চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজকে আমাদের নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ কেন বলা হয় সেটা যদি আসে পরীক্ষায়, অবশ্যই একটা ওয়ার্ড যাতে আমাদের একটা লাইন যাতে থাকে যে এখানে খুব সহজেই প্রোগ্রামকে ব্যাখ্যা করা যায়, এর জন্য এই ভাষাটাকে আমরা নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বলবো। আর 5GL যে প্রোলগ ইউজ করি আমরা, তো খেয়াল করি যে এই যে প্রোলগ এটা হচ্ছে কি একদম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। কিরকম, যেমন আমি রোবটকে ধরো সাপোজ কোনো কিছু বললাম, রোবট যেমন সোফিয়ার সাথে আমি কিন্তু আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কথা বলি এবং সোফিয়া ন্যাচারালি ল্যাঙ্গুয়েজের সাহায্যে কি সেটা ইনপুট হিসেবে নেয় এবং সেই অনুযায়ী কি ও আমাকে কথার রিপ্লাইটা দিচ্ছে। এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা যে ও ইনপুট হিসেবে নিতে পারতেছে, এটা হচ্ছে গিয়ে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজের কাজ, যে আমরা স্বাভাবিক ভাষায় কথা বলবো আর মেশিন স্বাভাবিক ভাষাতেই আমাদেরকে কি করবে, আউটপুট দিবে। তো মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর সি, এটার एग्जांपलটা আমরা একটু দেখি এখানে। ঠিক আছে, এখানে খেয়াল করো যে সি ভাষাটা আমাদের প্রথম দুইটা লাইনে আমাদের এরকম বোঝা লাগবে না। খেয়াল করো যে এখানে ইন্ট দিয়ে এবিসি আমি তিনটা জিনিস নিয়েছি। ইন্ট এবিসি বলতে এখানে বুঝাচ্ছি যে ইন্টিজার বলতে এখানে এ ইন্টিজার টাইপের তিনটা ভেরিয়েবল আমরা নিচ্ছি, যে আমরা বীজগণিতে যেরকম ভেরিয়েবল ইউজ করছি না x y z, এরকম ভেরিয়েবল আমরা ইউজ করছি যে তিনটা। আর এখানে কি পূর্ণ সংখ্যা আমরা ইনপুট হিসেবে নিতে পারবো। পূর্ণ সংখ্যা ইনপুট হিসেবে নিতে পারা মানে কি, পূর্ণ সংখ্যা হচ্ছে গিয়ে 1 3 5 7 বা 10 12 15 এরকম, মানে কোনো দশমিক মান থাকবে না যেখানে সেইটা। ওকে, তাহলে খেয়াল করো তারপরে আমি কি করছি, স্ক্যানএফ। আচ্ছা, এখানে স্ক্যানএফ বলতে কি বোঝাচ্ছে, স্ক্যানএফ বলতে আমি এখানে যে ভেরিয়েবলটা a, এখানে দেখো এই যে a নামে যে ভেরিয়েবলটা ইউজ করছি, সেই ভেরিয়েবল এটাকে এটা যে মান কি হবে সেই মানটা আমরা নেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, ইউজার এই মানটা দিল, ধরো সাপোজ এর মান দিল 15। আচ্ছা, তারপরে স্ক্যানএফ আবার ঠিক সেম ভাবে এখানে অনেকগুলো সিম্বল ইউজ করা হয়েছে, এগুলা আমরা পরবর্তীতে যখন প্রোগ্রামের দিকে আমরা যাব তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো। এখন খালি জাস্ট কাজগুলো কি সেটা একটু দেখি, যে বি এর মানটাও আমরা ঠিক সেম ভাবে নিলাম, তাহলে ইউজার আমাকে এ এর মান দিল, আবার ইউজার আমাকে বি এর মানটাও দিল। এবার দেখো কি লেখা, একটা প্রক্রিয়া দেওয়া আছে c কি লেখা a + b। আচ্ছা, তাহলে ইউজার যদি a এর মান 15 দেয় আর b এর মান যদি সাপোজ 17 দিল, তাহলে a আর b যোগ করলে কত হয়, 32। তাহলে c এর মানটা হচ্ছে গিয়ে 32 আসছে। এবার খেয়াল করো যে আমাদের প্রিন্টএফ
টোটাল। তো এই লেখাটা হচ্ছে কি টেস্ট, তারপরে এখানে দেখো এখানে সি লেখা আছে, তার মানে কি এই পার্সেন্টেজ ডি এর জায়গায় আমাদের সি এর ভ্যালুটা আসবে। তাহলে যদি সত্যি ইউজার 15 আর 17 ভ্যালু দিয়ে থাকে, তাহলে আমাদের আউটপুট আসবে হচ্ছে গিয়ে টোটাল ইকুয়ালস টু 32, এই ভ্যালুটা আসবে। এটা হচ্ছে গিয়ে একটা দুইটা সংখ্যা যোগের একটা সি প্রোগ্রামিং। ওকে, তো এই ভাষাটা আমরা দেখলাম। এবার খেয়াল করো অ্যাসেম্বলি ভাষাতে এই একই প্রোগ্রাম আমরা যদি অ্যাসেম্বলি ভাষাতে করতে চাই তাহলে আমরা কিভাবে করব? দেখো কিছু ডিফারেন্স। দেখো এখানে ফার্স্টে কি লেখা আছে? ইনপুট এ, তার মানে কি এ ভ্যালুর মানটা আমি নিচ্ছি, তারপরে কি ইনপুট বি, তারপরে বি ভ্যালুর মান নিচ্ছি। দেখো এখানে স্ক্যানএফ, এখানে কি ইনপুট, তারপরে দেখো লোড এ। আচ্ছা, লোড এ বলতে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে আমাদের, দেখো আমরা সচরাচর যেটা জানি যে কম্পিউটারের ভিতরে দুইটা মেমরি আছে। কি? একটা হচ্ছে গিয়ে র‍্যাম, যেটাকে আমরা প্রধান মেমরি বলি, আর একটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি মেমরি, সেটা হচ্ছে গিয়ে হার্ড ডিস্ক। তো এর ছাড়াও আরেকটা মেমরি আছে, সেটা প্রসেসর। এই জিনিসটা আমাদের খুবই কম প্রয়োজন হয়, ঠিক আছে? তো মেশিন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কাজ করতে হলে আমাদের এই প্রসেসরের মেমরিটা ইউজ করতে হয়, যেটাকে আমরা বলি অ্যাকিউমুলেটর। এই ওয়ার্ডটা কিন্তু পরবর্তীতে বারবার আসবে, আবার শুনে রাখো। প্রসেসরের আলাদা যে মেমরি আছে সেটাকে বলি আমরা অ্যাকিউমুলেটর। ওকে, তো লোড এ বলতে বোঝাচ্ছি আমি অ্যাকিউমুলেটরে এ ভ্যালু ইনপুট, যে ইউজার যে ইনপুটটা দিবে সেই মানটা আমি অ্যাকিউমুলেটরে রাখলাম। দেন অ্যাড বি বলতে বোঝাচ্ছি হচ্ছে গিয়ে অ্যাকিউমুলেটরে যে মান আছে সেই মানের সাথে বি মানটাকে আমি যোগ করব। তাহলে দেখো আমি তো অ্যাকিউমুলেটর আগে এ রেখেছিলাম, তাহলে এর ভ্যালুটা যেহেতু অ্যাকিউমুলেটর আছেই, তাহলে বি এর ভ্যালুটা অ্যাকিউমুলেটরের সাথে যোগ হবে। তাহলে এর সাথেই অ্যাকচুয়ালি কি হচ্ছে? বি এর যোগ হচ্ছে। তারপরে কি স্টোর করতেছি হচ্ছে গিয়ে এই সি, তার মানে সি তে অ্যাকিউমুলেটরের ভ্যালুটাকে, অ্যাকিউমুলেটরে যে মানটা আছে সেই মানটা আমি সি এর ভিতরে রাখলাম। দেন আউটপুট হিসেবে কি দিলাম? সি। এখানে যেমন প্রিন্টএফ, যে প্রিন্ট কি করতেছে? আমাকে আউটপুট দিচ্ছে বা রেজাল্টটা প্রদর্শন করতেছে, সেই কাজটা এখানে আউট দিয়ে আমরা করতেছি। দেন স্টপ এখানে। আচ্ছা, এই একই প্রোগ্রাম যদি আমি মেশিনে করি তাহলে এরকম 0101 দিয়ে আমাদের কাজ হবে। এটা কিন্তু আমরা চ্যাপ্টার 3 তে অনেকবার আলোচনা করছি যে কম্পিউটার সরাসরি যে ভাষাটা বুঝে সেটা হচ্ছে গিয়ে মেশিন ভাষা বা 01 দিয়ে লেখা প্রোগ্রাম, ঠিক আছে? তো এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা পরবর্তী যে টপিকে যাব সেটার জন্য আমাদের এটা লাগবে যে মেশিন ভাষা, এই যে 0101, দেখো তো এই ভাষাটা কি বোঝা কি আমাদের জন্য সহজ হচ্ছে? এটা কিন্তু খুবই টাফ, এটা বোঝা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু দেখো এইটা কিন্তু অন্ততপক্ষে ইনপুট, তারপরে হচ্ছে কি অ্যাড, আউটপুট, এগুলো অন্ততপক্ষে কিন্তু আমরা বুঝতে পারতেছি। আর এখানে তো বুঝাই যাচ্ছে a প্লাস b যোগ হচ্ছে, সেই মানটা c তে রাখা হচ্ছে। কিছু জিনিস কিন্তু আমরা অটোমেটিক্যালি বুঝতে পারতেছি, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এই জন্য এইটাকে, এই দুইটাকে আমরা কি বলতেছি? নিম্ন স্তরের ভাষা, আর এটাকে বলতেছি আমরা মধ্য স্তরের ভাষা। আর আমরা এসকিউএল যে চ্যাপ্টার 6 এ করেছিলাম সেটা হচ্ছে চতুর্থ স্তরের ভাষা। আর যে ন্যাচারাল যে আমরা যে ভাষায় কথা বলে কাজ করতে পারি সেটা হচ্ছে গিয়ে পঞ্চম প্রজন্মের ভাষা। তো খেয়াল করো, এই ভাষায় প্রোগ্রাম লেখাটা, মেশিন ভাষায় প্রোগ্রাম লেখাটা কি আমাদের জন্য তুলনামূলকভাবে কি হবে? কঠিন হবে। কারণ এই যে এই ইনপুটের জন্য 01 কিভাবে হবে, তারপরে লোডের জন্য এলডি এর জন্য 01 কি হবে, কম্বিনেশন হবে, এগুলো কিন্তু মনে রাখাটা কি খুবই টাফ। কিন্তু আমাদের এই ইনপুট আউটপুট এগুলো কিন্তু মনে রাখা ইজি। দেখো একটা জিনিস ইজিলি আমরা যদি বলি যে আমরা যাদের ফোন নাম্বার মোবাইলে সেভ করে রাখি, এখন এই ফোন নাম্বারে আমরা কিন্তু সবার ফোন নাম্বারটা কিন্তু মনে রাখতে পারি না, 01 এগুলো মনে রাখা টাফ, কিন্তু আমরা নামটা কিন্তু সহজেই মনে রাখতে পারি। তো দেখো মেশিন ভাষায় প্রোগ্রাম লেখাটা কি কঠিন বা কষ্টসাধ্য, আর অ্যাসেম্বলি বা সি ভাষায় প্রোগ্রাম লেখাটা কি সহজ তুলনামূলকভাবে। তো আরেকটা জিনিস খেয়াল করো, এই মেশিন ভাষা কম্পিউটার কিন্তু সরাসরি বুঝে। এখন যে জিনিস সরাসরি বুঝি, আমাকে বাংলায় কেউ যদি কোনো কিছু অর্ডার করে তাহলে আমি কিন্তু এটা সরাসরি বুঝি, তাহলে কি এবং সরাসরি সহজেই কি উত্তরটা দিতে পারি। এখন কেউ যদি স্প্যানিশ ভাষায় আমাকে কোনো কিছু আস্ক করে তাহলে আমি কিন্তু সেটার অ্যানসার কিন্তু দিতে পারবো না। ফার্স্টে আমার সেটা কি বাংলায় অনুবাদ করা লাগবে, দেন আমি সেটার অ্যানসারটা আমার রেডি করব, দেন আবার সেটা স্প্যানিশ ভাষায় কনভার্ট করে আমাকে আউটপুট দেওয়া লাগবে। এতে সময়টা কি লাগতেছে? বেশি লাগতেছে। এখন মানে এটা এখানে কি দেখলাম, যদিও প্রোগ্রাম রচনা করা জটিল, কিন্তু এই মেশিন ভাষায় যদি আমরা কোড করে কম্পিউটারকে দেই তাহলে কিন্তু কম্পিউটার এটা খুব দ্রুত রান করবে। কিন্তু এই অ্যাসেম্বলি ভাষা বা সি ভাষা এটা কিন্তু কম্পিউটার সরাসরি বুঝবে না। তার জন্য আমার কি লাগবে?
আমার একটা অনুবাদক লাগবে। অনুবাদক কি করবে? এই ভাষাটাকে মেশিন ভাষা কনভার্ট করবে, দেন সেইটা আমাকে কি করতে হবে? আমার ওই কম্পিউটারকে দিতে হবে, কম্পিউটার দেন ওই মেশিন ভাষা বুঝে সে অনুযায়ী আমাকে কি করবে? আউটপুটটা দিবে। ঠিক সেম একই কথা সি ভাষার ক্ষেত্রে। এবার খেয়াল করো আমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে মেশিন অ্যাসেম্বলি ও সি ভাষার সুবিধা অসুবিধা বইয়ের ভিতরে এটা খুব স্পষ্ট সুন্দরভাবে দেওয়া আছে। এই জিনিসটা আমরা অবশ্যই শিখবো, 2 মার্কের জন্য এটা আসতেই পারে। তো সিপিইউ সরাসরি বুঝতে পারে মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা পারে না, আর সি ভাষাও পারে না। তাহলে এদের জন্য কি লাগবে? অনুবাদক লাগবে। যেমন প্রধানমন্ত্রী যদি আমাদের চীনের মন্ত্রীর সাথে কথা বলতে চায়, তাহলে কি চীনা ভাষায় কথা বললে হবে? তো এখানে কি লাগে? আমাদের একটা আলাদা মাধ্যম লাগে, আলাদা একজন ব্যক্তি লাগে যে চীনা ভাষাও পারে, বাংলা ভাষাও পারে। এরকম আমি কম্পিউটারের সাথে কথা বলতে গেলে অ্যাসেম্বলি আর সি ভাষার ক্ষেত্রে এরকম একটা অনুবাদক বা সফটওয়্যার আলাদা ইউজ করবো। এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আসবো। তারপরে খেয়াল করো এর পরের টপিকটা কি? প্রোগ্রাম নির্বাহের সময়। প্রোগ্রাম মানে হচ্ছে কি কোনো একটা সফটওয়্যার যে আমি রান করব, সেই রান করার সময় যদি কিনা মেশিন ভাষা হয়, তাহলে কি কম্পিউটারটা কি সরাসরি বুঝতে পারতেছে? আর কম্পিউটার যদি সরাসরি বুঝতে পারে তাহলে সেটা কি সময় কম লাগবে না? আমাকে বাংলায় যত কিছু বলুক না কেন, আমি যত দ্রুত বুঝতে পারবো, ইংলিশে একটা স্পিচ দিলে সেটা কি আমি সহজে খুব দ্রুত ক্যাচ করতে পারি না। ঠিক সেম ভাবে কম্পিউটারকে যদি আমি মেশিন ভাষায় দেই প্রোগ্রাম, তাহলে কি প্রোগ্রাম নির্বাহের সময় কম লাগে, আর অ্যাসেম্বলি আর সি ভাষায় কি তুলনামূলকভাবে বেশি লাগে। তারপরে কি কম্পিউটারের মেমোরি। দেখো 0 আর 1 এই জিনিসগুলো তো জায়গা খুবই কম নেয়, 1 বিট করে জায়গা নেয়। তাই কি মেশিন ভাষায় রচিত প্রোগ্রাম কি করবে? কম্পিউটারের মেমোরিতে কম স্পেস নেবে, কিন্তু অ্যাসেম্বলি ভাষাতে কি বেশি লাগে, সি ভাষাতেও কি লাগে? বেশি লাগে। দেন কি কম্পিউটারের বর্তনীর ভুল সংশোধনের ক্ষেত্রে, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এটা অবজেক্টিভেও আসে। সবসময় মনে রাখবা কম্পিউটার বর্তনীর ভুল সংশোধনের ক্ষেত্রে আমাদের নিম্ন স্তরের ভাষা লাগে। আর নিম্ন স্তরের ভাষা কে? এই যে মেশিন ভাষা আর অ্যাসেম্বলি ভাষা আমরা কিন্তু দেখেছিলাম ছকে, খেয়াল করে দেখো আরেকবার। এই যে নিম্ন স্তরের ভাষাতে কি আছে? মেশিন ভাষা আর অ্যাসেম্বলি ভাষা। তো এরা হচ্ছে গিয়ে কি নিম্ন, এই যে কম্পিউটার অভ্যন্তরীণ বর্তনীর ভুল ত্রুটি সংশোধন করতে পারে, কিন্তু সি ভাষা কি করতে এই জিনিসটা পারে না। ঠিক আছে? আর অভ্যন্তরীণ বর্তনীর ভুল ত্রুটি মানে কি? আমাদের মাদারবোর্ডের ভিতরে দেখবা বিভিন্ন সার্কিট দেওয়া আছে, এই সার্কিটগুলো কি কাজ করে না করে এইসব জিনিসও প্রোগ্রামের সাহায্যে করা হয়। এই জিনিসগুলো নিম্ন স্তরের ভাষার সাহায্যে করা হয়, উচ্চ স্তরের ভাষার সাহায্যে এই জিনিসগুলো করা যায় না। এবার খেয়াল করো যে প্রোগ্রাম লিখিত প্রোগ্রাম বোঝা। দেখো এইটা দিয়ে কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না, এইটা তাও একটু বোঝা যায়, এটা তাও একটু বোঝা যায়। এই জিনিসটাই বলছে যে লিখিত প্রোগ্রাম বোঝা যায় না, আর অ্যাসেম্বলি ভাষায়ও যায়, সি প্রোগ্রাম ভাষায়ও যায়। দেন কি প্রোগ্রাম লেখা, এই সি মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা কি কঠিন, আর অ্যাসেম্বলি ভাষায় তার থেকে একটু সহজ, তাই তুলনামূলকভাবে সহজ। আর সি ভাষায় মোটামুটি সহজই। আর এক কম্পিউটার লিখিত প্রোগ্রাম অন্য কম্পিউটার চলে না। ঠিক আছে? এই জিনিসটাও কি নিম্ন স্তরের ভাষা মানে অ্যাসেম্বলি আর মেশিন এই দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য, যে এক কম্পিউটারে রচিত প্রোগ্রাম অন্য কম্পিউটারে চলবে না। যেমন ধরো এরকম একটা এক্সাম্পল দেখো, আমরা আইফোনের সাথে কিন্তু আমাদের স্যামসাং বা শাওমি এগুলোর কিন্তু আমরা কমিউনিকেশন করতে পারি না, ডেটা আদান প্রদান করতে আমাদের খুব ঝামেলা হয়। এরকম যে মেশিন ভাষা যেই কম্পিউটারে আমরা রচনা করছি শুধুমাত্র সেই কম্পিউটারেই ওইটা রান হয়, ওটা অন্য কম্পিউটারে যায় না। তো এই জিনিসটা কি খুবই বিরক্তিকর না? আমি এক কম্পিউটারের জন্য করছি, এখন আরেক কম্পিউটারের জন্য আরেকবার করতে হবে আমাদের প্রোগ্রাম। তাহলে কি এক কম্পিউটারের জন্য এক রকম সফটওয়্যার, আরেক কম্পিউটারের জন্য ওই একই সফটওয়্যার তৈরি করব, আবার করতে হবে। তো এটা খুব প্যারাদায়ক। এর জন্য কি এই মেশিন আর অ্যাসেম্বলি ভাষাটা পরবর্তীতে বাদ হয়ে গেছে, যদিও আছে অন্য অনেক কাজের আমাদের প্রয়োজন হয়, কিন্তু সি ভাষাটাই কি বেশি প্রয়োজনীয় এবং এটাই সবচেয়ে বেশি চলে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝলে বইয়ে যখন কিনা সুবিধা অসুবিধা পাবা তখন খুব সহজেই বুঝতে পারবা। এবার খেয়াল করো অ্যাসেম্বলি ভাষা নিয়ে আমাদের অনেক বড় কিছু বইয়ের ভিতরে আছে। তো অ্যাসেম্বলি ভাষা যে আমরা এক্সাম্পল দেখছিলাম এখানে, যে এই যে ইনপুট আউটপুট লোড অ্যাড স্টেট এগুলা হচ্ছে কি বলে নেমোনিক কোড। আবার ওয়ার্ডটা বলতেছি নেমোনিক কোড। তো এই যে অ্যাসেম্বলি ভাষা দেখো যে ভাষায় বিভিন্ন সংকেত বা নেমোনিক ব্যবহার করা হয় তাকে কি বলি আমরা? অ্যাসেম্বলি ভাষা বলি। তো অ্যাসেম্বলি ভাষা দেখো বইয়ের ভিতরে তোমাদের লেখা আছে দুইটি অংশ থাকে, নির্দেশে দুইটি অংশ থাকে, কিন্তু আসলে অন্যান্য অনেক বই অ্যাকচুয়ালি চারটি অংশের কথা বলা হয়েছে। তো প্রথমটা কি লেভেল, তারপর অপকোড, অপারেন্ড আর কমেন্ট। তো আমরা একটু এক্সাম্পল যদি দেখি একটা, তো দেখো এখানে একটা গো লেখা আছে, ঠিক আছে? এই গোটা দ্বারা এই জায়গাটাকে মার্ক করছে। আমরা কোনো জিনিস যদি হাইলাইট করতে চাই, কোনো মনে রাখতে চাই, তাহলে কি আলাদা ভাবে একটা মার্ক করে রাখি না? এরকম ভাষার ভিতরে এই জায়গাটা গো দিয়ে একটা মার্ক করে রাখছে। এই যে দেখো মুভ,
এই ইন্ট এগুলো হচ্ছে কি নেমোনিক কোড, ঠিক আছে, বা অর্ডার, ঠিক আছে, এই জিনিসগুলা। আর এগুলা কোথায় কাজ করতেছে? বিভিন্ন ভেরিয়েবলে কাজ করতেছে। ax একটা ভেরিয়েবল নিছে, এরকম dx একটা ভেরিয়েবল নিছে, ঠিক আছে। তো এই যে এইটাকে বলতেছি আমরা লেভেল, ঠিক আছে, এই যে গো এই জিনিসটাকে লেভেল বলতেছি, ওকে। আর বাকিগুলো আমরা আগের एग्जांपल দিয়েই আমরা বুঝতে পারবো। তো প্রথম লেভেলটা কি? কোন একটা জিনিসকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য লেভেল, ঠিক আছে। তারপরে অপ কোড, অপ কোড মানেই হচ্ছে কি অ্যাকচুয়ালি নেমোনিক যে কোডটা সেইটা, ঠিক আছে, যে অ্যাড, ইনপুট, আউটপুট, এগুলো হচ্ছে গিয়ে অপ কোড। এগুলো অনেক বিস্তারিত বর্ণনা এখানে অনেক আছে, তোমাদের বইয়েও লেখা আছে, এবং এই কাজগুলো সবগুলো মুখস্থ করবা, ঠিক আছে। এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, এক মার্কের অবজেক্টিভে আসতে পারে, ওকে। তো এগুলো একদম সহজ, যোগ করা, গুণ করা, ভাগ করা, এই জিনিসগুলো বলছে কোনটার কি কাজ সেগুলো জাস্ট একবার একটু দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করো অপারেন্ড। অপারেন্ড কোনটা? অপারেন্ড হচ্ছে গিয়ে অপকোড যার উপর কাজ করে। তাহলে অপকোড কার উপরে কাজ করে একটু যদি एग्जांपलটা আমরা দেখি, দেখো এই যে অ্যাড যে করবে, অ্যাড কাকে করবে? বি নামক যে আমি ভেরিয়েবল ইউজ করছি সেই ভেরিয়েবলকে। তাহলে এই যে এ বি সি, এই যে আমরা যে বিভিন্ন ভেরিয়েবল ইউজ করি এগুলাকে বলতেছি আমরা অপারেন্ড। আর অপকোড হচ্ছে কি ইনপুট, লোড, অ্যাড, এই আউটপুট, এগুলো হচ্ছে কি অপকোড, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো আর কমেন্ট, কমেন্ট হচ্ছে গিয়ে এই যে एग्जांपलটা দেখি যে কোন লাইনের কি কাজ, লেট, এমএস, এগুলো আমাদের বোঝার দরকার নেই, এরকম পরীক্ষায় কোনো আসবেও না। আমি জাস্ট বোঝানোর জন্য एग्जांपल দিতেছি কোন লাইনের কি কাজ, সেই কাজগুলোর বর্ণনা দেখো প্রত্যেক লাইনে পাশে পাশে আমরা কি লিখে রাখছি, ঠিক আছে। তো এই জিনিসগুলা আমরা যে প্রোগ্রাম করব সেই প্রোগ্রামের সময় লিখে রাখবো, এইটাই হচ্ছে গিয়ে কমেন্ট বা মন্তব্য। তাহলে আমরা পাইলাম কি যে অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রাম নির্দেশের চারটা অংশ, লেভেল, অপকোড, অপারেন্ড, মন্তব্য, ঠিক আছে। পরীক্ষা আসলে চারটাই দিব, বইয়ে কিন্তু অপকোড আর অপারেন্ডের কথা বলা আছে, আর বাকি দুটো দেওয়া নাই। তো স্লাইডটা পজ করে তোমরা, এখানে আমি অনেক বড় ব্যাখ্যা করে লিখে রাখছি, সেই জিনিসগুলা আশা করি তোমরা দেখে রাখবে। তো আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসটাও মনোযোগ দিয়ে দেখব। আসসালামু আলাইকুম।